দর্শক, আপনারা দেখছেন এটিএন নিউজ। আমন্ত্রণ জানাচ্ছি অপসনিন ফার্মা সৌজন্যে স্বাস্থ্য বিষয়ক বিশেষ আয়োজন বিশ্ব অ্যাজমা দিবস। আপনাদের সাথে সঞ্চালনায় আমি ডাক্তার ফাতিহা শাফি থাকছি এবং আমি থাকবো অনুষ্ঠানের পুরোটা সময় জুড়ে। দর্শক, অ্যাজমা বা হাঁপানি খুবই কমন একটি রোগ এবং এই রোগে আক্রান্ত রোগীর সংখ্যা প্রতি ঘরে ঘরেই কিন্তু আছে। আমরা আমাদের আজকের অনুষ্ঠানের বিষয়বস্তু চূড়ান্ত করেছি প্রদাহকারী ওষুধ অ্যাজমার প্রকৃত চিকিৎসা। আর এই বিষয়ে কথা বলার জন্য আমাদের সাথে স্টুডিওতে আছেন দুজন বিশেষজ্ঞ চিকিৎসক। আমাদের সাথে প্রথমেই আছেন অধ্যাপক ডাক্তার মোহাম্মদ আলী হোসেন, প্রেসিডেন্ট বাংলাদেশ লাং ফাউন্ডেশন, সাবেক পরিচালক জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতাল মহাখালী। স্যার, আমন্ত্রণ জানাচ্ছি আপনাকে আমাদের স্টুডিওতে। এবং আমাদের সাথে আরও আছেন অধ্যাপক ডাক্তার আব্দুস শাকুর খান, হেড ইলেক্ট অ্যাজমা অ্যাসেম্বলি, এশিয়ান প্যাসিফিক সোসাইটি অব রেসপিরেটরি। স্যার, আপনাকেও স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আলোচনা। এই দিবসটি কিন্তু প্রতি বছরই পালিত হয়ে থাকে। এবারের যে প্রতিপাদ্য বিষয়টি সেটি সম্পর্কে আসলে বিস্তারিত জানতে চাচ্ছি প্রথমে। এবারের প্রতিপাদ্য যদি ইংরেজিতে বলি আমরা, সেটাকে বলে অ্যাক্সেস অফ অ্যান্টি ইনফ্লেমেটরি ইনহেলার্স ফর পেশেন্টস উইথ অ্যাজমা স্টিল না আর্জেন্ট নিড। অর্থাৎ যে অ্যাজমা তো একটা ক্রনিক প্রদাহকারী ওষুধ, সুতরাং প্রত্যেক পেশেন্টেরই এই প্রদাহ কমানোর ওষুধ, অ্যান্টি ইনফ্লেমেটরি ওষুধ পেতে হবে এবং এটা খুবই জরুরি। আমরা এতদিন দেখেছি যে যারা অ্যাজমা পেশেন্টে ভুগে ওরা রিলিভার ওষুধ নিয়ে ঘোরাঘুরি করে থাকে, যেটা দিলে সামান্য একটু উপকার হয়। কিন্তু এখন বলা হচ্ছে যে একদম বিগিনিং থেকে তাকে অ্যান্টি ইনফ্লেমেটরি মেডিকেশন নিতে হবে এবং যে রিলিভার ওষুধগুলো আছে সেগুলো নিলে বরঞ্চ অ্যাজমারও খারাপের দিকে চলে যায়। সেই জন্য প্রতিপাদ্যটা এবার এইভাবে সাজানো হয়েছে যাতে প্রত্যেক অ্যাজমা পেশেন্ট তাদের অ্যাজমাটাকে নিয়ন্ত্রণ রাখার জন্য ডায়াগনোসিস হওয়ার পর থেকে যাতে রেগুলার বেসিসে অ্যান্টি ইনফ্লেমেটরি মেডিকেশন অর্থাৎ ইনহেল স্টেরয়েড যাতে নেয়, যেটা একটা পেশেন্টের মধ্যে ভীতি থাকে সবসময় স্টেরয়েড নিলে ক্ষতি হবে। সেই জন্য এবার এটাকে একেবারে প্রতিপাদ্য বিষয় হিসেবে উপস্থাপন করেছে যাতে করে প্রত্যেকে বুঝতে পারে ইনফ্লামেশন কমানোর জন্য মূল ওষুধটাই হচ্ছে স্টেরয়েড। এটা যাতে ডায়াগনোসিস হওয়ার সাথে সাথে প্রত্যেক পেশেন্ট যাতে ব্যবহার করতে পারে। জি স্যার, এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। আমরা স্যারের কাছে চলে যাচ্ছি। স্যার, আপনার কাছে যে বিষয়টি জানতে চাইবো যে অনেকেই মনে করে যে দীর্ঘমেয়াদী কাশি বা হঠাৎ করে শ্বাসকষ্ট হলেই সেটি আসলে অ্যাজমা বলে বিবেচিত হয়। আসলে অ্যাজমার প্রকৃত সংজ্ঞাটা কি? না, আসলে হচ্ছে যেটা আপনি বললেন, দিস ইজ ডেফিনেটলি অনেকের পারসেপশন। অনেকে বলতে সবার না, তবে অনেকের পারসেপশন যে শ্বাসকষ্ট মানেই অ্যাজমা অথবা কাশি মানেই অ্যাজমা। তো এখানে বিজ্ঞান ভিত্তিক কিছু কথা আছে। প্রথম কথা হলো যে সব কাশি অ্যাজমা নয়, সব শ্বাসকষ্ট অ্যাজমা নয়। বাট অ্যাজমার একটা সংজ্ঞা চাইলেন, আমি একটু সহজ করে সবার বোঝার জন্য বলি। অ্যাজমা হচ্ছে শ্বাসতন্ত্র বা ফুসফুস সহ যে শ্বাসতন্ত্রটা আছে সেখানকার এক ধরনের প্রদাহ, যেটা স্যার বললেন। এখন প্রদাহজনিত কারণে যদি শ্বাসকষ্ট হয় বা কাশি হয়, যেটার ধরন হবে এমন যে এটা সবসময় সারাক্ষণ লেগে থাকবে না, এটা একটা এপিসোডিক ইন নেচার, মানে যখন অ্যাটাক হবে তখন এটা হবে, ইন বিটুইন পেশেন্ট ভালো থাকবেন, আবার কোনো কারণে সিজনাল আউটব্রেক হলো কোনো কিছু, সেটার কারণে হলো। এই যে একটা ব্রেক দিয়ে দিয়ে শ্বাসকষ্ট, যেটা শ্বাসতন্ত্রের প্রদাহের জন্য হয় এবং যার নির্দিষ্ট উপসর্গ আছে যেটা আসলে বিশ্লেষণ ডাক্তারি করে। ধরেন কেউ শ্বাসকষ্ট নিয়ে আসলো, কাশি হলো, আমরা কিন্তু প্রত্যেকটা রোগের একটা ইতিহাস শুনি। এই ইতিহাস কিন্তু মেডিকেল সায়েন্সে বলা হয় এটা একটা ড্রামা। এটা কেন বলা হয় যে ইতিহাসটা এত সুন্দর করে শুনতে হবে, সেখান থেকে আমি যেন বের করতে পারি ওনার কিভাবে অ্যাটাক হয়, কখন হয়, কোনো প্রদাহ তৈরিকারী ট্রিগার আছে কিনা, অথবা পরিবারের সদস্য যাদের সাথে রক্তের সম্পর্ক সেখানে আছে কিনা, কারণ অ্যাজমার এটারও একটা সম্পর্ক আছে। এর অর্থ এই নয় সকলেরই পারিবারিক ইতিহাস থাকবে, এটা হচ্ছে বেশিরভাগের থাকে, অন্যকে থাকবে না। তো টোটাল যে সংজ্ঞাটা বললেন সেটা হচ্ছে এরকম যে ইতিহাস মিলালে, রোগী দেখলে এবং তার কথা শুনলে ডাক্তার একটা জায়গায় এসে উপনীত হয় যে এটা অ্যাজমার রোগী। আর সেটা প্রমাণ করারও কিছু উপায় আছে, আমরা হয়তো কালে কালে আলোচনার মধ্যেই সেটা বলবো। জি স্যার, আপনার কাছে চলে আসতে যাচ্ছি। স্যার, যেরকম বললেন কিছু ফ্যাক্টরস আছে, ট্রিগারিং ফ্যাক্টরসগুলো আসলে কি কি হতে পারে বলে আপনি মনে করেন? অ্যাজমা তো বেসিক্যালি একটা মাল্টিফ্যাক্টরিয়াল ডিজিজ। প্রফেসর শাকুর সুন্দর করে বলেছে, এটা জেনেটিক পার্ট আছে, একটা এনভায়রনমেন্টাল পার্ট আছে। জেনেটিক পার্টের কন্ট্রিবিউশন অনেক সময় থাকে, অনেক সময় থাকে না। এনভায়রনমেন্টাল পার্টের মধ্যে হচ্ছে এয়ার পলিউশন একটা ইম্পর্টেন্ট ইস্যু, স্মোকিং রিলেটেড কোনো কোনো পেশেন্টের হতে পারে। আর বাচ্চাদের ক্ষেত্রে রিকারেন্ট রেসপিরেটরি ইনফেকশন, ঘন ঘন ইনফেকশন হচ্ছে, সেখানে আপনার তার আলটিমেটলি অ্যাজমা হচ্ছে। ভাইরাল ব্রঙ্কোলাইটিস থেকে অ্যাজমা হচ্ছে।
কিছু কিছু ওষুধ আছে যেগুলো অ্যাজমা করে, যেমন অ্যাসপিরিন জাতীয় কিছু ওষুধ আছে যেগুলো অ্যাজমা করে, লম্বা সময় খেলে অ্যাজমা হতে পারে। আর এক্সপোজার টু ডাস্ট যদি আমরা যাই, যারা অনেকে ফ্যাক্টরিতে কাজ করে, ইরিটেশন যে অ্যাজমা হতে পারে। আর আরেকটা হচ্ছে যে যার অ্যাজমা আছে তার এনভায়রনমেন্টাল পলিউশনের পাশাপাশি যে ফ্লাকচুয়েশন অফ টেম্পারেচার যখন হয় সিজনাল ভেরিয়েশনের সাথে, যখন টেম্পারেচার ওঠানামা করে তখন তার অ্যাজমার এই এক্সারবেশনটা বেড়ে যায় আর কি। জি স্যার। স্যার, আপনার কাছে যে বিষয়টি জানতে চাইবো যে লক্ষণ বা উপসর্গ অনেক ক্ষেত্রে দেখা যায় কি রোগীরা কিন্তু জানেও না যে সে অ্যাজমায় আক্রান্ত। তো সেক্ষেত্রে কি কোনো লক্ষণ বা উপসর্গ কি আছে? হ্যাঁ, আমি একটা জিনিস তো আমরা সবাই জানি যে মানুষ যখন এটুকু বুঝবে সে অসুস্থ বোধ করছে, তখন প্রাথমিক আমরা বলি প্রাইমারি হেলথ কেয়ার লেভেলে যে ডাক্তার থাকবেন, পাশ করা এমবিবিএস ডক্টর অথবা চিকিৎসালয়, সে তখন এসে কিন্তু তার সমস্যাগুলো বলবে। এই লক্ষণগুলো যেগুলো আমরা অ্যাজমার ক্ষেত্রে খুব পাই, সেটা হচ্ছে প্রথমতই আমরা বললাম যে শ্বাসকষ্ট, যেটা শ্বাসকষ্ট সে ফিল করবে যে তার শ্বাসকষ্ট হচ্ছে, কাশি হচ্ছে, অথবা এক ধরনের বাঁশির মতো শব্দ শ্বাসের সাথে শুনতে পাচ্ছে। এটাই হচ্ছে মূল লক্ষণ। এটা হয়তো কোনো কোনো রোগীর ক্ষেত্রে আগের এক্সপেরিয়েন্স আছে যে বছরের বিভিন্ন সময় হয়, সেটা বলবে, অথবা একটা এক্সপেরিয়েন্স আছে যে তার পরিবারের অন্য সদস্যদের এরকম দেখেছে, তো সেটা নিয়ে সে ডাক্তারের কাছে আসবে। ডাক্তার হচ্ছে সেই কারিগর, এই কথাগুলো শোনার সাথে কিছু প্রশ্ন করবেন, ক্লিনিক্যালি দেখবেন, প্রয়োজনে কিছু পরীক্ষা করবেন, তখনই তার রোগটা এটা ধরা পড়বে। তো উপসর্গ ভিত্তিক পেশেন্ট কিন্তু নিজে বুঝতে পারবে না তার এটা অ্যাজমা। সে শ্বাসকষ্ট, কাশি অথবা বুকে চাপ অনুভব করা বা বুকটা ভারী অনুভব করা, বাঁশির মতো শব্দ হওয়া, এগুলো নিয়েই আসলে উপসর্গ নিয়ে আসবে। জি স্যার। স্যার, এবার জানতে চাইবো যে ডায়াগনোসিসের যে বিষয়টি থাকে সেটি আসলে আপনারা কিভাবে নিশ্চিত হন? এটা তো সাবজেক্টিভ, যেটা প্রফেসর ঠাকুর বললেন যে পেশেন্টের শুকনো কাশি হচ্ছে, শ্বাসকষ্ট হচ্ছে, দৌড়াতে গেলে হাঁপিয়ে যাচ্ছে, খেলতে পারছে না বাচ্চা, বাঁশির মতো শব্দ হচ্ছে, এটা তো সাবজেক্টিভ তার ফিলিংস। আর অবজেক্টিভ হচ্ছে চিকিৎসক যে পরীক্ষা করলো সে আমাদের ভাষায় আমাদের রংকায় এক ধরনের বাঁশির মতো শব্দ পাওয়া যায় স্টেথোস্কোপ দিয়ে এলে, সেটা একটা ফাইন্ডিং। অনেক পেশেন্টের আছে যে আমরা একটা পরীক্ষা করে থাকি, স্পাইরোমেট্রি নামে একটা পরীক্ষা আছে, ফুসফুসের কার্যক্ষমতা পরীক্ষা করা হয়ে থাকে। সেখানে আমরা দেখি যে তার শ্বাসটানিতে যে চেঞ্জটা হয়েছে এটা রিভার্সেবল কিনা, অর্থাৎ তাকে আমরা স্পাইরোমেট্রি একবার করে আবার কিছু ওষুধ আরেকবার করতে বলি, রিভার্সিবিলিটি টেস্ট যদি হয় পজিটিভ, সেক্ষেত্রে আমরা বলতে পারি তার অ্যাজমা। এটা একটা ওয়ে। সেকেন্ড হচ্ছে অনেক ক্ষেত্রে দেখা গেলো যে এটাও নর্মাল পেলাম, সেক্ষেত্রে আমরা কিছু চ্যালেঞ্জ টেস্ট করি, যেমন মিথাকোলিন চ্যালেঞ্জ টেস্ট আছে, এক্সারসাইজ চ্যালেঞ্জ টেস্ট আছে, এটা করে ডায়াগনোসিস করা সম্ভব। আর যদি একেবারে রিমোটে থাকে যেখানে এইসব ফ্যাসিলিটি নাই, সেখানে তার পিক ফ্লো মিটার খুবই ছোট্ট একটা জিনিস আছে, সেটা দিয়ে ভেরিয়েশন মর্নিং ওয়ান ইভিনিংয়ের যে ভেরিয়েশনটা আছে সেটা দেখে আমরা ডায়াগনোস করতে হয় অ্যাজমা কিনা। আর পাশাপাশি কিছু রক্তের পরীক্ষা আছে, যেমন রক্তের সেরাম আইজি লেভেলের মাত্রা কতটুকু আছে, তার কফে স্পুটাম ইসোনোফিল কতটুকু আছে, এগুলো দেখে আমরা অ্যাজমা ডায়াগনোস করা সম্ভব। কিন্তু এটা পাশাপাশি যেটা করতে হবে যে তার আদার ডিজিজটাকে রুল আউট করতে হবে। যেমন একটা এক্সরে করতে দেওয়া হয় মানে অ্যাজমা ছাড়া অন্য কোনো কারণে শ্বাসকষ্ট হচ্ছে কি না। বয়স্কদের ক্ষেত্রে এটা ইকো করতে দেওয়া হয় যে তার হার্টের কারণে শ্বাসকষ্ট হচ্ছে কিনা। অর্থাৎ ওই পরীক্ষাগুলো করার উদ্দেশ্য হচ্ছে টু রুল আউট দ্য আদার ডিজিজ। সুতরাং শুধু অ্যাজমার জন্য রিলেটেড পরীক্ষা ছাড়াও বাকি কিছু পরীক্ষা, সহায়ক পরীক্ষা আছে যেগুলো রুল আউট করে দেয় যে এটা শুধু অ্যাজমাই, অন্য কোনো অসুখ না। আচ্ছা স্যার, এই যে পরীক্ষাগুলোর কথা বললেন সেগুলো বিয়ার করার মতো অ্যাবিলিটি কি আমাদের সাধারণ জনগণের আছে কিনা? এগুলো তো খুবই সিম্পল পরীক্ষা, এগুলো কিন্তু সব হাসপাতালেই হয়। সরকারি হাসপাতাল, যে সরকারি যে বক্ষবিধি হাসপাতালগুলো আছে, বক্ষবিধি ক্লিনিকগুলো আছে, সেখানে কিন্তু এই স্পাইরোমিটার আছে, সেখানে চেস্ট এক্সরে ব্যবস্থা আছে, সেখানে ইকোর ব্যবস্থা আছে, সেরাম আইজি লেভেল মাপার ব্যবস্থা আছে, স্পুটাম ইসোনোফিল মাপার ব্যবস্থা আছে। আমি ইদানিং ফ্যানো বলে একটা পরীক্ষা আছে যে এক্সেল নাইট্রিক অক্সাইড কতটুকু আছে, সেখানে অ্যাজমার তীব্রতা কতটুকু, শ্বাসনালীতে ইনফ্লামেশন কতটুকু, এটা বের করা যায়। এইসব মেশিন কিন্তু আমাদের গভর্নমেন্ট লেভেলে প্রত্যেকটা হাসপাতালেই আছে এবং পেশেন্টরা গেলে এগুলো ইজিলি করতে পারে। এখানে কিন্তু তেমন পয়সার কোনো খুব একটা খরচ হয় না এখানে। জি স্যার, যেরকমটা বলছিলেন যে আমাদের এখানে কিন্তু সব ফ্যাসিলিটিসই আছে, কিন্তু তারপরেও আমরা চিকিৎসকদের প্রতি রোগীদের একটি আস্থাহীনতা কিন্তু আমরা দেখে থাকি। সেটির পেছনে আসলে কি কারণ থাকতে পারে? না, এটা আমি বলবো গুরুত্বপূর্ণ জাতীয় প্রশ্ন আপনি করেছেন। গুরুত্বপূর্ণ জাতীয় প্রশ্ন হচ্ছে জাতীয় যে কোনো বিষয়
মানুষকে আস্থায় আনাটা কিন্তু কর্তৃপক্ষের দায়িত্ব। সেই হিসাবে চিকিৎসকেরও অবশ্যই আমি দায়িত্ব নিয়ে বলছি, রোগীকে আস্থায় আনার দায়িত্বটা আমার। কিন্তু এখানে দুটো বিষয় আছে। আমরা যখন ছোট ছিলাম অথবা ডাক্তার হয়েছি তখন বেশিরভাগ রোগী সরকারি হাসপাতালে চিকিৎসা নিত, কিন্তু এখন জিনিসটা হয়ে গেছে প্রায় 70% রোগী বেসরকারিতে নেয়, কারণে অথবা অকারণে। কারণে কিভাবে? তার সচ্ছলতা বেড়েছে, সে একটু কমফোর্টেবলি দেখাতে চায়, এই জন্য। আর যেটা সরকারি হাসপাতালে আপনি জানেন যে 20 কোটির মতো মানুষ আমরা, সেখানে রোগীর সংখ্যা সম্বন্ধে আপনার জানা আছে, সেখানে যে ধরনের চাপ, উপচে পড়া ভিড়, সেখানে যে পর্যাপ্ত সংখ্যক চিকিৎসক নাই এটা ঠিক না। আপনি যদি মনে করেন যে আপনার সবই ঠিক আছে কিন্তু বিভিন্ন কারণে ফাংশনিং না, লেস ফাংশনিং হয় অথবা যেখানে ডিলেড টাইমটা অনেক বেশি, সেখানে আমাদের মধ্যে কিন্তু একটা অসন্তোষ তৈরি হবে। কিন্তু আমি মনে করি যে এটা আগে যে মাত্রায় ছিল এখন সেই মাত্রায় নাই। কারণ হলো আমরা আস্তে আস্তে নিজেদেরকে বুঝতে পারছি এবং মানুষকে আস্থায় আনার জন্য কথা বলছি। এখানে একটা জিনিস খুব কাজ করে, সমাজপতি যারা, তাদেরকে প্রথম আস্থায় আসতে হবে যে আমার চিকিৎসকরা যে যেখানে আছে তাদেরকে যেভাবে আমাদের রাখার কথা সেভাবে আমরা রাখতে পারছি কিনা। তারপরে আসতে হবে যে সমস্ত ডিপার্টমেন্টগুলো আছে সেই ডিপার্টমেন্টে এক্স-রে অ্যান্ড আদার্স যেগুলো আছে সেগুলো ওয়েল মেনটেন হয় কিনা। আরেকটা কথা আমি সুযোগে বলবো, সেটা হচ্ছে আমাদের সমাজপতি যারা বিভিন্নভাবে, ধরেন অর্থের দিক থেকে সমাজপতি, ক্ষমতার দিক থেকে সমাজপতি, তারা কি আমাদের দেশে খুব একটা চিকিৎসা নেয়? যদি প্রশ্নটার উত্তর এরকম হয় যে তারা খুব বেশি চিকিৎসা আমাদের সরকারি চিকিৎসালয় থেকে নেয় না, প্রাইভেট থেকে নেয়, তাহলে কিন্তু ওনারা প্র্যাকটিক্যাল এক্সপেরিয়েন্সটা অত অর্জন করতে পারেন না। ওনারা যদি এটা অর্জন করতেন, আমার বিশ্বাস, এবং ওনারা যদি, কারণ ওনাদের দিকেই তাকিয়ে থাকে গোটা জাতি, তাহলে জিনিসটা আস্থায় আনা সহজ হতো। তবে চিকিৎসক হিসেবে দায়িত্ব নিয়ে বলছি, আমাদেরকে আরও দায়িত্বশীল হতে হবে। আমাদের মধ্যে প্রত্যেকটা বিষয় বিজ্ঞান বলে রিভিউ হতে হয়। আমাদের আচার আচরণ এবং অন্যান্য পদ্ধতিগত কোনো ত্রুটি আছে কিনা একটা রিভিউ হতে হবে, সেই রিভিউ মোতাবেক আমাদেরকে কারেকশন করতে হবে। তবে আমি বিশ্বাস করি এত মানুষের চাপের এই দেশে আমরা যেহেতু অনেক কিছুই অর্জন করতে পারছি, আমরা নিশ্চয়ই চিকিৎসা ক্ষেত্রেও সেই আস্থা অর্জন করতে পারবো এবং সামনের দিকে এগিয়ে যাব। অর্থাৎ এখানে একটা গ্যাপ আছে, এখানে এই গ্যাপগুলো কি আছে এটা বের করে আমরা আগালে এই ধরনের আপনি যে প্রশ্ন করলেন সেখানে প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। জি স্যার, আমরা চিকিৎসা প্রসঙ্গে আসবো এবং সেই সাথে অ্যাজমা আসলে প্রিভেন্টেবল কিনা সেই বিষয়গুলো জানবো আপনাদের কাছ থেকে। আমাদেরকে বিজ্ঞাপন বিরতির সময় হয়ে গেছে, বিরতির পর আবারও যুক্ত হচ্ছি। দর্শক, সময় হয়ে গেল ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির, কোথাও যাবেন না, আমাদের সাথেই থাকুন। বিজ্ঞাপন বিরতির পর আবারও আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। আমরা কথা বলছিলাম অ্যাজমা বা হাঁপানি প্রসঙ্গে এবং আমাদের সাথে কিন্তু আছেন দুজন বিশেষজ্ঞ চিকিৎসক। স্যার, বিজ্ঞাপন বিরতিতে যাবার আগে বলেছিলাম যে চিকিৎসা প্রসঙ্গে আসবো। চিকিৎসা নিয়ে অ্যাজমা রোগীদের অনেক কিউরিসিটি থাকে এবং তারা কিন্তু প্রপার গাইডলাইন্স পায় না। সেই লক্ষ্যে একটু আপনি ট্রিটমেন্ট সম্পর্কে যদি আইডিয়া দিতেন। না, গাইডলাইন্স হচ্ছে যে অ্যাজমার যে চিকিৎসা সেটা কিন্তু আমাদের যে কোনো হাসপাতালে গভর্নমেন্ট লেভেলগুলোতে হচ্ছে, সেখানে পেশেন্টকে মোটিভেট করতে হবে তার ইনহেলার নেওয়ার জন্য, প্রথম কথা। সেকেন্ড হচ্ছে তাকে মোটিভেট করতে হবে তার অ্যান্টি ইনফ্লেমেটরি মেডিকেশনস নেওয়ার জন্য, অর্থাৎ রেগুলার বেসিসে নেবে। আমাদের অনেক পেশেন্টই আছে যারা অ্যাজমা শ্বাসকষ্ট কমে গেলে ওষুধের ব্যবহার করেন না, তখন খুব অ্যাকিউট হাসপাতালে ইমার্জেন্সিতে গিয়ে ভর্তি হন। সেই জন্য তাকে আগে বিশ্বাস করতে হবে তার অ্যাজমা হয়েছে, প্রথম কথা। সেকেন্ড হচ্ছে যে এটা কোনো জন্মগত অসুখ না, এটা তার ফ্যামিলিয়াল অসুখ না, যে মা থেকে পেয়েছে বাবা থেকে পেয়েছে এমন কোনো অসুখ না, এটা তার না থাকলেও হতে পারে। থার্ড হচ্ছে তার চিকিৎসাটাকে রেগুলার বেসিসে নিতে হবে। এই তিনটে জিনিস এবং কিছু শিক্ষা কার্যক্রম আছে যেগুলো আমাদের যে ন্যাশনাল অ্যাজমা সেন্টার আছে ওখানে দেওয়া হয়ে থাকে, কীভাবে ইনহেলার ব্যবহার করবে, কখন সে বুঝবে যে তার এই মুহূর্তে অ্যাজমা অ্যাটাক হচ্ছে, কখন ডাক্তারের কাছে যাবে, হ্যাঁ, কখন সে বাসায় নিজে ওষুধ শুরু করবে, কখন সে নেবুলাইজার নেবে, এই জিনিসগুলো বলে আমরা শিক্ষা কার্যক্রম। তো এই জিনিসগুলো সে আমাদের সেন্টারগুলোতে কিন্তু দেওয়া হয়ে থাকে, সরকারি লেভেলে সেন্টারে দেওয়া হয়ে থাকে, ট্রেইন পার্সোনাল আছে তারা দিয়ে থাকেন। এবং পাশাপাশি তাকে যদি আমরা অ্যাসিওর করি যে সে যদি রেগুলার ওষুধ নেয় তাহলে সে ভালো থাকবে। এবং অ্যাজমার কতগুলো পিক সিজন আছে, অ্যাজমা কখন বাড়ে এটা তাকে শিখিয়ে দিতে হবে। অনেকের কাছে শীতকালে বাড়ে,
ওনার কাছে সিজন চেঞ্জের সাথে বাড়ে, অনেক কাছে বর্ষায় বাড়ে, অনেকে গরমে বাড়ে, এই জিনিসগুলো তাকে জানতে হবে, তার অবজার্ভ করে দেখতে কখন তার বাড়ে, তখন তাকে কি করতে হবে, এই জিনিসগুলো সে জেনে নিতে পারে, তাহলে কিন্তু অ্যাজমার চিকিৎসা সে একেবারে নর্মাল লাইফ লিড করা সম্ভব তার পক্ষে। স্যার, যেরকমটা বলছিলেন যে অনেকে মনে করে থাকে যে ইনহেলার নিলে অ্যাজমা ভালো হয়ে যায় একটা সার্টেন টাইম পর, তারপর সে আর নিতে চায় না। তাহলে এই যে ইনহেলার নেওয়ার যে বিষয়টা বা মেডিকেশনের যে বিষয়টা, সেটির আসলে ডিউরেশনটা অনেক পেশেন্টই জানতে চায়। এটা তো হচ্ছে অ্যাজমা হচ্ছে একটা ক্রনিক ডিজিজ, এটা লাইফ লং একটা ডিজিজ, কারো করে রিমিশন হয়, কারো করে রিমিশন হয় না। সুতরাং সে যদি রেগুলার ইনহেলার অ্যান্টি ইনফ্লেমেটরি ইনহেলার নিতে থাকে তাহলে রিমিশনে থাকবে। এবং পাশাপাশি এটাও মনে রাখতে হবে যে অ্যাজমার সাথে কিছু কোমরবিড কন্ডিশন আছে, সেটারও চিকিৎসা করতে হবে, শুধু অ্যাজমার চিকিৎসাগুলো তার হবে না। অথবা একজনের জ্বর হলো, তার অ্যাজমাটা বেড়ে গেল, তখন তাকে কী করতে হবে, এই জিনিসগুলো হচ্ছে আমরা বলি শিক্ষা কার্যক্রম। অ্যাজমার চিকিৎসক কিন্তু পেশেন্ট নিজেই, ডাক্তার তাকে একটা গাইডলাইন দিবে যে এগুলোগুলো করবেন, সে নিজে শিক্ষা কার্যক্রম যে রেগুলার বেসে প্র্যাকটিস করে, তাহলে কিন্তু অ্যাজমা অ্যাটাক হবে না। পৃথিবীর সব দেশেই কিন্তু অ্যাজমা পেশেন্টরা নিজেরা চিকিৎসা নেয়, বাসায় বসেই চিকিৎসা নেয়। প্রয়োজন হলে তারা হাসপাতালের সাথে হয়তো ওভার ফোন অথবা অনলাইনে কমিউনিকেট করতেছে, তাতে করে কিন্তু তারা কন্ট্রোলে থাকছে। আমাদের দেশের সমস্যা হচ্ছে যে আমাদের পেশেন্টরা একটু ভালো হলেই ওষুধ নেয় না, তখনই কিন্তু তার অ্যাজমা অ্যাটাক হয়, খারাপ হয়ে হাসপাতালে গিয়ে ভর্তি হচ্ছে, এটা একটা। সেকেন্ড হচ্ছে যে ইনহেলার কোনটা নেবে সেটা নেয় না, দোকানদার ফার্মেসিওয়ালা যেটা দেয় সেটাই সে ইউজ করতে থাকে। চিকিৎসক যেটা দিল, যেটা অ্যান্টি ইনফ্লেমেটরি মেডিকেশনস, সেটা একটু হয়তো কস্টলি, কিন্তু দোকানদার কিন্তু ফার্মেসিওয়ালা তাকে একটা সস্তা ওষুধ ধরাই দিল, সেটা সে নিতে, তার তো তার কন্ট্রোলে থাকবে না। এটা আমাদেরকে মনে রাখতে হবে। অর্থাৎ এই যে প্র্যাকটিস যেটা আমাদের দেশে হয়ে থাকে, যেটা কারণ ওভার দ্য কাউন্টার যে মেডিকেশনগুলো আমাদের দেশে রোগীরা নিয়ে থাকে, যেটা পৃথিবীর বেশিরভাগ কোনো দেশে এই ধরনের ওভার দ্য কাউন্টার অ্যাজমা মেডিকেশন সেল হয় না। ওইটা আমাদেরকে মাথায় রাখতে হবে যে আমাদের দেশে অ্যাজমা পেশেন্টরা সাফার করছে শুধুমাত্র সেলফ মেডিকেশনস এবং অন্য যেটা নেওয়ার দরকার সেটা না নেওয়ার কারণে তারা সাফার করছে, আদার সাফারিং হওয়ার তো কোনো সুযোগই নেই অ্যাজমাতে। জি, ধন্যবাদ স্যার। স্যার, আপনার কাছে চলে আসতে চাচ্ছি এবার। জানতে চাইবো যে আমরা যেরকমটা জানি যে প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর, অ্যাজমার ক্ষেত্রে আসলে এই রকম কোনো প্রিভেন্টিভ মেজারমেন্ট কি রোগীরা নিতে পারে কিনা? ডেফিনেটলি, এটা কিন্তু সকল রোগের ক্ষেত্রে বলা হয় প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর, দ্যাট ইজ কি সেন্টেন্স, স্টিল এটা লাইভ। তো অ্যাজমার ক্ষেত্রে যেটা হলো, প্রিভেনশন নিয়ে অ্যাজমা হবে না একথা বলার থেকে আমি বলবো অ্যাজমা থাকতেই পারে। আপনি জানেন যে এখানে পারিবারিক কানেকশন, জেনেটিক কানেকশন আছে, বাইরেও হতে পারে, কিন্তু প্রিভেনশন বলতে এখানে অ্যাজমার ক্ষেত্রে বোঝায় যে অ্যাজমার রোগীরা যেন বারবার আক্রান্ত না হয়, অর্থাৎ এক্সাজারবেশন, যেটা প্রাদুর্ভাবটা বেড়ে গেল, এইটা কমানোর জন্য অবশ্যই প্রিভেনশন আছে। আমরা আগে শুনতাম যে এই রোগের চিকিৎসা কী, শব্দটা কিন্তু পাল্টে গেছে। এখন বলা হয় এই রোগের ব্যবস্থাপনা কী, অর্থাৎ একটা প্যাকেজ। আজকাল সব প্যাকেজ ডিল হয় না, অ্যাজমারও একটা প্যাকেজ। তো প্যাকেজের মধ্যে কি কি থাকবে? প্রথমত থাকবে কিভাবে আপনি এগুলো থেকে বাঁচতে পারেন, এটা একটা লাইফস্টাইল মডিফিকেশনের বিষয় থাকবে। যেমন আপনি ধুলাবালিতে কম যাবেন, গেলে মাস্ক ব্যবহার করবেন, আপনার বাসাটাকে একটু পরিবেশটাকে সুন্দর রাখার স্বার্থ অনুযায়ী চেষ্টা করবেন। আপনি যদি দেখেন যে এই মশার কয়েল ইত্যাদিতে আপনার সমস্যা হয়, সেগুলো আপনি অ্যাভয়েড করবেন, এটাকে বলা হয় অ্যাভয়েডেন্স। তারপরে একটা শিক্ষা থাকবে, যদি কোনো খাবারের সাথে আপনি এটার সম্পর্ক দেখেন যে এটাতে সমস্যা হয় যদি, তাহলে ওটা অ্যাভয়েড করবেন। অর্থাৎ টোটাল জিনিসটা একটা প্যাকেজ অফ লাইফস্টাইল। দ্বিতীয় আসেন, ওনার জন্য কিন্তু ওনাকে এই যে বলা হচ্ছে এটা প্রদাহ নিবারণকারী ঔষধ, অ্যান্টি ইনফ্ল্যামেটরি, যেটা এখন একদম বলা হয়েছে ইট ইজ কি ওয়ার্ড ফর অ্যাজমা। মানে হচ্ছে অ্যাজমা যেহেতু কন্টিনিউয়াস একটা প্রদাহ কাজ করে ফুসফুসে, শ্বাসনালীতে, সেটা নিরাময়কারী বা নিবারণকারী ঔষধ হচ্ছে ওই যে আইসিএস বলি, ইনহেল কর্টিকোস্টেরয়েড, যেটার মধ্যে একটু স্টেরয়েড থাকে। তো এইটা ব্যবহার, তো এইটার ব্যবহার যত গুরুত্বপূর্ণ, তার মধ্যে একটা মেসেজ হলো যদি আপনি প্রিভেন্ট করতে চান অ্যাটাকগুলোকে, তাহলে এটা নিয়মিত ব্যবহার করবেন অ্যাকর্ডিং টু ডক্টরস ওপিনিয়ন। আরেকটা কথা হচ্ছে, আপনি জানেন যে আমাদের ঋতুভিত্তিক দেশ হিসাবে আমাদের বলা হয় 6টা ঋতু। আমি তো দেখি যে 6 ঋতুতেই বিভিন্ন রকম ভাইরাস আমাদের আক্রান্ত করে। ভাইরাসগুলো যেহেতু অ্যাজমাকে, অ্যাটাকগুলোকে বাড়িয়ে দেয়, তাহলে এই প্রতিরোধের ব্যবস্থা বললেন না প্রিভেনশন, আমি যদি একটু ভ্যাকসিন নেই ইনফ্লুয়েঞ্জার, অ্যাটলিস্ট ইনফ্লুয়েঞ্জার, তাহলে কিন্তু ওখান থেকেও একটা প্রতিরোধের ব্যবস্থা আসলো। তাহলে ওভারঅল শরীরচর্চা সব কিছুই আছে এই ম্যানেজমেন্ট প্যাকেজের মধ্যে। ঔষধ, লাইফস্টাইল, এক্সারসাইজ, ভ্যাকসিন এবং কি করলে কি করতে হবে সেই যে বক্তব্য,
এটা হচ্ছে টোটাল ম্যানেজমেন্ট প্ল্যান অফ অ্যাজমা। এর মাধ্যমে অ্যাজমা থেকে আমরা ভালো থাকতে পারি, আমরা অ্যাজমা থেকে জয় করতে পারি নিজেকে, এবং টোটাল এই প্যাকেজের মাধ্যমে আমরা রোগটাও কিন্তু ওইভাবে প্রতিরোধ করতে পারি। জি, ধন্যবাদ স্যার। স্যার, শুরুর দিকে বলছিলেন যে স্টেরয়েড নিয়ে আসলে একটি মিসকনসেপশন আসলে জনগণের মধ্যে আছে। সেই ভীতি আসলে দূর করার জন্য দর্শকদের যদি কিছু বলতেন। আসলে স্টেরয়েড হচ্ছে একটা বেসিক ওষুধ, এটা দ্য মোস্ট ইম্পর্টেন্ট অ্যান্টি ইনফ্লেমেটরি মেডিকেশনস। এটা ছাড়া কিন্তু অ্যাজমা কখনোই কন্ট্রোল থাকবে না। আমাদের দর্শকদের আমি বলতে চাই যে প্রত্যেকের উচিত যারা অ্যাজমা সাফার করে তাকে একদম বিগিনিং থেকে অ্যান্টি ইনফ্লেমেটরি অর্থাৎ স্টেরয়েড জাতীয় ওষুধ নেওয়া। সবার মধ্যে একটা ভীতি কাজ করে যে স্টেরয়েড মনে হয় নিলে তার ওজন বেড়ে যাবে অথবা অন্য কোনো অসুবিধা হবে, লং টার্ম কমপ্লিকেশন হতে পারে। একটা জিনিস মনে রাখতে হবে যে স্টেরয়েডটা দেওয়া হচ্ছে এটা কিন্তু শ্বাস নিতে দেওয়া হচ্ছে, এটার পরিমাণ এত কম এটা আমাদের ব্লাডে কিন্তু যায় না, আনলেস যদি আমরা খুব ওভারডোজ না নিয়ে থাকি, তাহলে কিন্তু তার অ্যাজমা একেবারে কন্ট্রোল থাকবে। আমার হাতে একটা ঘা হয়েছে, আমি মলম ইউজ করছি না যেটা ঘা শুকানোর জন্য। স্টেরয়েড হচ্ছে শ্বাসনালীর মলমের মতোই কাজ করে, একেবারে এটাকে শুকিয়ে ইনফ্লামেশনটা কমিয়ে দেয়, অ্যাজমা অ্যাটাক আর হয় না। সুতরাং স্টেরয়েড, ইনহেলার ফর্মে স্টেরয়েড অ্যাজমা একেবারে কি মেডিসিন, এটা যদি ইউজ করে তাহলে অবশ্যই সব অ্যাজমা পেশেন্ট অ্যাজমা নিয়ন্ত্রণে থাকবে। জি, ধন্যবাদ স্যার। স্যার, যদি আমরা মেডিসিনের দিকে যাই, সেদিকে দেখা যায় কি লং টার্ম মেডিসিন ইউজ করতে হয় অনেক ক্ষেত্রে। যারা ছোট বাচ্চারা আছে তাদের প্যারেন্টস যারা আছেন তারা কিন্তু অনেক কনফিউজড হয়ে যায় যে কতদিন পর্যন্ত আসলে তার বাচ্চাকে এই ওষুধ খাওয়াতে হবে এবং এই ওষুধের কোনো সাইড ইফেক্টস আছে কিনা সেই প্রসঙ্গে জানব। এটাও বেসিক কোশ্চেন, কারণ আমি যখন আমার বাচ্চাকে নিয়ে ডাক্তারের কাছে যাব তখন প্যারেন্টস হিসাবে আমার কনসার্ন থাকবে। আমি বাচ্চাদেরটাই আগে বলছি, এই জন্য বলছি অ্যাজমা আক্রান্ত পেশেন্টের সংখ্যা কিন্তু শিশুদের মধ্যেই বেশি, এবং বলা হয় 1 থেকে 10 বছর বয়সের মধ্যেই 50% শিশু পাওয়া যায়, মানে অ্যাজমা পেশেন্টের 50% পেশেন্ট পাওয়া যায় এখানে। তাহলে গার্জিয়ানের তো কনসার্ন থাকবে এটা লং টার্ম ওষুধ কেন, কতদিন খাবে, কখন বন্ধ করবে। আমি একটা বললাম না ম্যানেজমেন্ট প্ল্যান, অ্যাজমা ম্যানেজমেন্ট প্ল্যান কিন্তু গ্লোবালি একটা জায়গা থেকে হয়, তারা হচ্ছে গ্লোবালি রিসার্চ করে, ফিডব্যাক পায়, রিভিউ হয়, সেটা হচ্ছে জিনা, গ্লোবাল ইনিশিয়েটিভ ফর অ্যাজমা। ওখান থেকে বলা হচ্ছে যে তার অ্যাজমার মূল ওষুধ হচ্ছে অ্যারোসল ফর্মে, সেটা হতে পারে কখনো প্রয়োজন মতো নেবুলাইজ ফর্ম অথবা ইনহেলার অথবা ডিপিআই, যেটা আপনি বললেন। প্রথমত গার্জিয়ানের আপত্তি থাকে যে এই জাতীয় ওষুধ কেন দেওয়া হবে, উত্তরটা স্যার বলে দিয়েছেন যে অ্যান্টি ইনফ্লামেটরি ওষুধ ইজ মাস্ট, আর এটার প্রয়োজন আছে দেখেই অ্যারোসল ফর্মে দেওয়া হয়, যে মিনিমাম ওষুধ, পার্শ্ব প্রতিক্রিয়া কম থাকবে। এখন আসেন, আমরা কি চিকিৎসা দিয়ে বলি এখন থেকে এইভাবেই চলবেন আর আসা দরকার নাই? আমরা তা বলি না। মেডিকেল সায়েন্স বলে যে রিভিউ অর্থাৎ ফলো আপ ইজ ইম্পর্টেন্ট। কোনো পেশেন্ট যদি আজকের যে সেট আপ ওষুধ দিলাম এই ওষুধে একটা সার্টেন পিরিয়ড 2 থেকে 3 মাস ভালো থাকে, ফিডব্যাক নিয়ে আমার কাছে আসে, আমি কিন্তু ওষুধের মাত্রা অথবা ওষুধের সংখ্যাও কমিয়ে দিব। এটা আমার ইচ্ছা মতো না, এটা যে গাইডলাইন আছে গ্লোবাল, সেই গাইডলাইন অনুযায়ী। তাহলে ওনাদেরকে বলতে হবে আমরা শুরু করছি এভাবে, সেখানে হয়তো নৌবাহিনী দিলাম, বিমান বাহিনী দিলাম, স্থল বাহিনী সব দিলাম, অর্থাৎ অনেকগুলো ঔষধ। এই যখন ভালো কিছু রেপুটেশন নিয়ে আসবে ডক্টরের কাছে তখন সেই অনুযায়ী স্টেপ ডাউন করব। এই যে স্টেপ আপ স্টেপ ডাউন, এটা অ্যাজমা ম্যানেজমেন্টের একটা মূল বিষয়। আর দীর্ঘমেয়াদী মানে আমি বলবো না, আমি এটাকে সংক্ষিপ্ত আকারে বলবো, দীর্ঘমেয়াদী তো বটেই, তবে এটার মাত্রা কমে আসবে যত আপনার বেবি অথবা বড় মানুষের ক্ষেত্রে যত আপনি ভালো থাকবেন, রিভিউতে ভালো আসবে, তত ওষুধের সংখ্যা কমে আসবে। এমনও হতে পারে কোনো এক সময় ঔষধ হয়তো আর লাগবেও না। জি, অসংখ্য ধন্যবাদ স্যার, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আমাদের স্টুডিওতে আপনাদের মূল্যবান সময় দেওয়ার জন্য। ধন্যবাদ। দর্শক, আপনাদেরও অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে এতক্ষণ যুক্ত থাকার জন্য। এই অনুষ্ঠানে কিন্তু আমরা চেষ্টা করেছি অ্যাজমা সম্পর্কে জানতে, সেই সাথে তার চিকিৎসা এবং প্রতিরোধ ব্যবস্থাও কিন্তু আমরা এই অনুষ্ঠানে আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করেছি। আশা করছি আমাদের আজকের আয়োজন আপনাদের ভালো লেগেছে, আর আপনাদের ভালো লাগলেই আমরা অনুষ্ঠানের যথার্থতা খুঁজে পাবো। অনেক অনেক শুভকামনা জানিয়ে আজকের মতো আমি ডাক্তার ফাতিহা শাফি এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং এটি নিউজের সাথেই থাকুন।